ফাইনালি এসে পৌঁছেছি সোদপুর পানশিলা ঠাকুরবাড়ি দুর্গাপুজোর একদম কাছেই। আর এই হচ্ছে তাদের এই বছরের ব্যানার। থিমের নাম কিন্তু শ্রী চরণেশু, রূপায়ণে কিন্তু পার্থ মাইতি, আর হ্যাঁ সুকান্ত রায় কিন্তু প্রতিমা করছেন আর দীপময় দেশ কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা করছেন। ব্যানারটা কিন্তু খুব সুন্দর এবং এখান থেকে যদি আমরা সোজা চলে যাই তাহলে হচ্ছে আমাদের সোদপুর স্টেশনটা পড়বে, আর এদিক থেকে যদি তোমরা সোজা চলে যাও তাহলে কিন্তু খড়দা স্টেশনটা পড়বে। ঠিক এই দুটো স্টেশনের মাঝামাঝি জায়গা থেকেই এই পুজোটা কিন্তু হয়ে থাকে। ঠিক এই গলিটা দিয়ে ঢুকে গেলেই কিন্তু আমরা সেই পুজোটা কিন্তু পেয়ে যাব। আর এখানে দেখো এই জাগরণী ক্লাব আছে, এই ক্লাবের পাশ থেকে কিন্তু আমাদের এখন প্রবেশ করতে হবে মণ্ডপে। পানশিলা ঠাকুরবাড়ি সোদপুর এরিয়ার কিন্তু অন্যতম একটি বিখ্যাত পুজোর মধ্যে পড়ে থাকে। আর হ্যাঁ, লাস্ট ইয়ার এখানে যে থিমটি হয়েছিল সেটা কিন্তু রাজস্থানের একটা মহল কেন্দ্র করে এখানে থিম হয়েছিল এবং বেশ প্রশংসিত হয়েছিল আমি যেটুকু শুনেছি, এবং প্রচুর লোক কিন্তু এখানে পুজোর সময় ঠাকুর দেখতে এসেছিল। স্পেশালি এই বছর যে থিমটি হচ্ছে সেটা কিন্তু বাবাকে কেন্দ্র করে, এবং সেইটা আশা করছি যখন একদম এক্সিকিউশনটা যদি ঠিকঠাক হতে পারে তাহলে কিন্তু দারুণ কিছু হতে চলেছে। ইভেন আমি এইটুকু বলবো, এই যে থিমটা হচ্ছে এটা কিন্তু কলকাতায় হলে অনেক বেশি মানুষের অ্যাকনলেজমেন্ট পেত। তো যাই হোক, দেখা যাক ভেতরে ঢুকি, চলো মণ্ডপে কেমন কি সেজে উঠেছে তোমাদেরকে সবটাই ঘুরিয়ে দেখাবো আজকের এই ভিডিওতে। লেখা আছে পানশিলা ঠাকুরবাড়ি, স্থাপিত কিন্তু 1949, মানে অনেক পুরনো এই পুজোটি, বুঝতেই পারছো। আর এই বছর কিন্তু তাদের 76তম বর্ষ, আই থিঙ্ক। এখানে দেখো সেই ব্যানারটা আছে, 76তম বর্ষ লেখা আছে। সামনেটা যদি আমি দেখি, এইখানটা কিন্তু সমস্তটি আয়রন একটা স্ট্রাকচার কিন্তু গড়ে উঠেছে, সেগুলো আলটিমেটলি পুজোর সময় বুঝতে পারবো এখানে কি দাঁড়াচ্ছে। অনেক কিছু জিনিসপত্র এখানে কিন্তু ইনস্টলেশনের কাজ আছে, সেগুলো আস্তে আস্তে তোমাদেরকে বলবো, শিল্পীর সাথে কথা বলবো, সমস্ত কিছুই জানবো। আর এইখানে কিন্তু বেশ কিছু দেখো পেছনে, মানে হয় না, মানে আমাদের বাবারা বিভিন্ন ধরনের কাজকর্ম করে, বিভিন্ন ধরনের কর্মজীবনের সাথে জড়িত, কেউ হয়তো টানা রিক্সা চালায়, কেউ ধরো এই ধরনের জিনিসপত্র বিক্রি করে, সেই জিনিসটাকে কিন্তু এখানে দেখো তুলে দেওয়া হয়েছে, মানে তুলে ধরা হয়েছে। ইভেন এখানে দেখো একজন রাজমিস্ত্রি আছেন, তিনিও তো কারোর না কারোর বাবা পিতা, তাকেও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো সেই সমস্ত জিনিসটাই কিন্তু এখানে দেখানো হচ্ছে মণ্ডপের এই অংশে। এবং ইভেন এই দিকটাও যদি দেখো তাহলে কিন্তু কেউ কৃষক, হ্যাঁ কেউ বিভিন্ন ধরনের কাজকর্ম করে, তো সমস্ত কিছুই কিন্তু এই প্রফেশন বাবাদের যেটা হয় সেটাকে কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু জোর কদমে কাজকর্ম চলছে, দাদারা কিন্তু কাজ করছে এখানে, মণ্ডপের সজ্জার কাজ চলছে এখানে। আর হ্যাঁ, পুরো ওয়ালটা তোমরা যদি ফার্স্ট আগে দেখো তাহলে দেখতে পারবে এখানে যে থিমের নাম, মানে শ্রী চরণেশু, বাবাকে কেন্দ্র করে সেই বাবার যে বিভিন্ন মুহূর্ত আমাদের সাথে আছে, সেই সমস্ত মুহূর্ত এখানে দেখো ফুটিয়ে তোলা হয়েছে। যেমন ধরো একটা মেয়ে বিয়ে করার পর যখন বিদায় বেলা হয়, সেই মুহূর্তটা এখানে আমরা দেখতে পাচ্ছি স্পেশালি। তারপরে এখানে দেখো যখন ছোটোবেলায় আমাদের বাবারা সাইকেল শেখায়, সেই মুহূর্তটা তুলে ধরা হচ্ছে, মানে পড়াশোনার সাথে জড়িত, বিভিন্ন ধরনের খেলাধুলা আমাদের ছোটোবেলার সাথে বাবারা কিন্তু অতপ্রতভাবে জড়িত, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমরা সেভাবে বাবাদের নাম করি না, সবসময় হয়তো মাকেই নিয়ে মেতে থাকি আমরা, বাট সেটাও মাও যেমন আছে এবং বাবারাও কিন্তু আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র। তো সেই সমস্ত জিনিসটাকে এখানে তোমরা এই পুরো এই ওয়ার্ল্ডগুলোতে কিন্তু একদম ফুটিয়ে তোলা হয়েছে। আর হ্যাঁ, অবশ্যই এই পুজোতে তোমরা যদি আসো তাহলে কিন্তু একটা নস্টালজিক ফিলিং তোমাদের কাজ করবে। আর ওপরের অংশে তোমরা যদি দেখো, এখানে কিন্তু বিভিন্ন মুখমণ্ডল আমরা দেখতে পাচ্ছি। এখানেও কিন্তু এই মুখমণ্ডলগুলো প্রত্যেকটা বাবাকে রিপ্রেজেন্ট করছে, আর বাবার নামে কিন্তু একটা ছোট্ট এখানে মানে পংক্তি বা লাইন এখানে কিন্তু লেখা আছে। আর এখানে মাতৃ প্রতিমা আছে, যেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। বাট তার আগে এই প্যান্ডেলের এই অংশটা যদি তোমরা দেখো, এইগুলো কিন্তু একদম ফ্রন্ট সাইডে ঢোকার মুখে ওই লোহার পার্টগুলো যেগুলো হয়েছে সেখানে বসানো হবে, এবং এগুলো কিন্তু কাইনেটিক পার্ট, মানে এগুলো কিন্তু রোটেট করবে। আর এইগুলো দেখো একটু ভালো করে যদি দেখো, এটা মানুষের একটা মুখমণ্ডলের আদলে গড়া হয়েছে, মানে এটাও কিন্তু বাবাকেই রিপ্রেজেন্ট করছে। নমস্কার, আমার নাম পার্থ মাইতি। আপনারা যে মণ্ডপ দেখছেন, পানশিলা ঠাকুরবাড়ি সোদপুরের 76তম বর্ষের পুজো। এবছরের বিষয়বস্তু নিয়ে কাজ করছি, শ্রী চরণেশু। আমার পিতা সহ পৃথিবীর সমস্ত পিতাকে ট্রিবিউট জানানোর কাজ আমি কাজের মাধ্যমে করছি। পানশিলা ঠাকুরবাড়ি গত বছর একটু রাজকীয় কাজ হয়েছিল, এবছরে অন্য ধরনের কাজ চাইছিলেন না। আর আমার এই মণ্ডপ জার্নিটা 2011 থেকে স্টার্ট করেছি আমি। বাবা তখন ক্যান্সার পেশেন্ট ছিলেন, মানে কাকতালীয়ভাবে আমার মণ্ডপ নির্মাণের কাজে ব্রতী হওয়া বাবার হাত ধরে। আর বাবার কথা ফেলতে পারিনি, বাবার ইচ্ছে ছিল যে তুই মণ্ডপটা কর, মানে মণ্ডপ করবো আমি, বলে হ্যাঁ মণ্ডপটা কর। এতদিন এক লং জার্নি, অন্য ধরনের কাজ প্রতি বছর করি। এবছর বাবারকে প্রচুর মিস করি। আসলে কি হয়, আমার সারা জীবন বাবা থাকাকালীন বাবাকে যতটা মিস করি, বাবা চলে গেলে বেশি আমরা মনে হয় বাবাকে ফিল করি যে বাবা থাকলে ভালো হতো, বড় বৃক্ষের মতন বাবা থাকেন। মা কিন্তু অনেকটা সম্পৃক্ত, আলোকিত হন জীবনে।
তো আমি সেটাই একটা সমস্ত পৃথিবীর বাবাকে টিভির জানানোর কাজ, শ্রদ্ধা জ্ঞাপনের কাজ আমি করছি কাজের মাধ্যমে। আমি তোমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি যখন একটা মেয়ের বিয়ে হয়ে যায় বিদায় বেলা সেই রকম একটা ছবি এবং অনেক ছবি আমি দেখতে পাচ্ছি, এগুলো কি তোমরাই মানে এইভাবেই সাজিয়েছো ব্যাপারটা? হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমি এই জোনটাকে পাঁচটা ঠাকুরবাড়ি যারা দেখতে আসবেন এবছর দর্শকরা, পাঁচটা ঠাকুরবাড়ি গত বছরে পুজোর মানে আমি যদি জিওমেট্রিক ব্যাপারটা বলি তাহলে কিন্তু আয়তক্ষেত্র অনেক বড়, মানে 200-250 ফিটের লং জার্নি করে মণ্ডপে আসল ঘরটাই হচ্ছে 50 গোল সার্কেল। তো এত বড় ইন্টেরিয়ার জেলা স্তরে আমি ভেবেছিলাম যখন খুব ভয় পেয়েছিলাম, কিন্তু এবছর বৃষ্টির সম্ভাবনা ছিল আর কাজটাকে ফুটিয়ে তোলার জন্য অনেকগুলো জোন দরকার ছিল। তো এখানে বিভিন্ন মাধ্যমে আমি কাজটা করছি, মানে কাজটা করতে যেসব মাধ্যম প্রয়োজন, ধরুন প্রচুর বাঁশ বাটান তো আছেই প্লাই, তার সত্ত্বেও আমি প্রচুর আয়রনের কাজ করেছি, প্রচুর কাইনেটিক পার্ট আছে, যন্ত্রাংশের কাজ আছে, প্রচুর ওয়াশার ইউজ হয়েছে, নাট ইউজ হয়েছে, সাইকেলের টি ইউজ হয়েছে, পেপার পাল্পের প্রচুর কাজ আছে, বিভিন্ন বড় মুখ করেছি বাবাকে বোঝাবার জন্য, মানে এক একটা জন্য একটা জায়গায় হয়তো ক্যাপটিকের কাজ করেছি। তো কবে নাগাদ এই মণ্ডপটা মানে কি উদ্বোধন করার প্ল্যান আছে? কাজ চলছে, আশা করছি টেন্টেটিভ চতুর্থ দিন ওপেনিং হবে। আচ্ছা, প্রচুর কাজ বাকি আছে। কাইনেটিকের বড় পার্ট দেখেছেন, একটা বাবা একটা লোহা দিয়ে করা হয়েছে, 400-500 কিলো ওজন আছে, ওটা কাইনেটিক হবে, তার চারপাশে রিকোয়ারমেন্টগুলো ঘুরবে, সিলিংয়ে একটা বড় পার্ট কাজ বাকি আছে, মালগুলো ইনস্টলেশন হবে আর কি, সব রেডি আছে। ইনস্টলেশন পার্টে মনে হয় 10-12 দিনে মণ্ডপটা পূর্ণ রূপ নেবে। এখন এই মুহূর্তে আছি একদম মাতৃ প্রতিমার সামনে, যেটা সুকান্ত দা বানাচ্ছেন, এবং মাতৃ প্রতিমাটা গত বছরের কথা মনে পড়ছে, গতবারে কিন্তু একদম অন্য ধরনের প্রতিমা ছিল, এই বছর কিন্তু একদম আলাদা ধরনের প্রতিমা। মায়ের মুখটা প্রথমে যদি আমি তোমাদেরকে বলি, পুরো একটা সাবেকি প্রতিমার কিন্তু প্রথমত একটা ছাপ আছে, মানে থিমের ঠাকুর হলেও একটা সাবেকি ব্যাপার আছে মুখের মধ্যে, এবং মায়ের মুখে একটা কিন্তু মিষ্টত্ব আছে, যেমন একটা মায়ের মুখে থাকা উচিত। মানে যিনি রিক্সাটা টানছেন তিনি কিন্তু একজন বাবা, তার মেয়েকে রিক্সায় করে নিয়ে আসছেন, এইভাবে কিন্তু ব্যাপারটাকে কিন্তু এখানে বোঝানো হয়েছে। তো বেশ সুন্দর একটা কনসেপ্ট আমি কিন্তু বলবো পাঞ্চশালা ঠাকুরবাড়িতে আমরা এই বছর দেখতে চলেছি। সমস্তটাই তোমরা জানতে পারলে শিল্পীর কাছ থেকে, কিভাবে তিনি সাজিয়েছেন এই মণ্ডপটি এবং কি চিন্তাধারা থেকে এই মণ্ডপের যে রূপদান তিনি করছেন সবটাই তিনি জানালেন। অ্যাকচুয়ালি আমার কিন্তু স্পেশালি খুবই ভালো লেগেছে, এবং এই কাজটা কিন্তু আমি আবারও বলছি, ভিডিও শুরুতেও বলেছি, এখনও আবারও বলছি, এই কাজটা যদি কলকাতায় হতো তাহলে কিন্তু আরও বেশি অ্যাকনলেজমেন্ট পেত। তবুও চেষ্টা করব আমরা আমাদের তরফ থেকে সোশ্যাল মিডিয়ার মারফত তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। অবশ্যই পুজোর সময় ডেফিনেটলি এসো, চতুর্থীর দিন কিন্তু এখানে উদ্বোধন হয়ে যাবে, আর অবশ্যই প্রথমে এসে এই মণ্ডপ দর্শন করো, মাকে দর্শন করো, প্যান্ডেলটা তোমাদেরকে মানে এইটুকু বলবো মন ছুঁয়ে যাবে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখান থেকে বিদায় নিলাম।